হইতেছে? প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমি এই অধ্যায়ের আরও কিছু অঙ্ক করানো হয়েছে, তোমরা আশা করি ওগুলো বুঝতে পারছো। এখন আমরা একটা গাণিতিক সমস্যা আমরা লিখছি। এখানে 20 কেজি ভরের একটা বস্তুকে ভূমি থেকে এই বিন্দুতে উঠানো হয়েছে। এই প্রেক্ষিতে, এই উদ্দীপকের প্রেক্ষিতে আমরা আজকে দুটো প্রশ্নের একটু সমাধান করার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা, দেখাও যে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় প্রশ্ন, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, তোমরা একটু মনোযোগ দাও। আমরা প্রথম প্রশ্নের মধ্যে আমরা একটা বিষয় আমরা খেয়াল করছি। খেয়াল করো, এখানে যখন কোনো বস্তুকে ভূমি থেকে তার অবস্থান পরিবর্তন করা হয়, কোনো তার আগের পূর্ববর্তী যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে যখন নতুন কোনো অবস্থানে পরিবর্তন করানো হয়, অবস্থানের পরিবর্তনের সাপেক্ষে তার মধ্যে কি একটা শক্তির সঞ্চিত হয়। সেই শক্তিটাই আমরা বিভব শক্তি হিসেবে জানি। এখানে 20 কেজি ভরের বস্তুকে সি বিন্দু থেকে এই বিন্দুতে তোলার কারণে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে। এই শক্তিটাকে আমরা বিভব শক্তি বলতে পারি। এখন এই বিন্দু থেকে যদি বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, বস্তুটা সরাসরি কোথায়? সি বিন্দুতে পড়বে। এখন এই পড়ার পথে বস্তুটির বিভব শক্তি কিন্তু ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তো আমরা আজকে গাণিতিকভাবে একটু বোঝার চেষ্টা করব যে বিভব শক্তি এবং গতিশক্তি কিভাবে পরস্পর সমান থাকে, সে বিষয়টা একটু দেখার চেষ্টা করব। এই কারণেই প্রথমেই আমরা এই বিন্দুতে বস্তুটাকে যখন আমরা 20 কেজি বস্তুটাকে যখন আমরা এই বিন্দুতে রাখা হয়েছে, তখন সেখানে কিছু আমাদের তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়েছে। এই বিভব শক্তি কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হয়েছে সেটার আগে আমরা গাণিতিকভাবে একটু বের করি। আমরা প্রথমেই লিখব এ বিন্দুতে বিভব শক্তি। লেখো তোমরা, এ বিন্দুতে বিভব শক্তি। বিভব শক্তি আমরা জানি বিভব শক্তি নির্ণয়ের সূত্র ইপি ইকুয়াল টু কত? mgh। এখানে এমটা হলো বস্তুর ভর, জিটা অভিকর্ষজ ত্বরণ এবং এইচটা হলো বস্তু কতটুকু উচ্চতায় আছে ভূমি থেকে। এখানে আমরা বস্তুর ভর কত? 20 ইন্টু জির মান 9.8 ইন্টু এইচ এর মান কত? 40 মিটার। আমি দেখি যে এই বিন্দুতে রাখার কারণে বস্তুটির মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়েছে। তাহলে 20 ইন্টু 9.8 ইন্টু 40, তাহলে আমাদের কত হয়? 7840 জুল। আমি দেখলাম এই বিন্দুতে বস্তুটির মোট শক্তি 7840 জুল। এই শক্তিটা কিন্তু বিভব শক্তি। এখন আসো, যখন বস্তুটাকে এই বিন্দু থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হবে, যখনই বস্তুটি পড়বে তখনই তার বিভব শক্তি ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং যখন বস্তুটি পড়ে একদম সি বিন্দুতে চলে আসবে তখন সম্পূর্ণ পরিমাণ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এটাই কিন্তু আমাদের এই মূল প্রশ্নের বোঝার বিষয়। আমি এখন দেখি যে বস্তুটা যখন আমরা উপর থেকে ফেলে দেবো, অর্থাৎ এই বিন্দু থেকে যখন ফেলে দেবো, বস্তুটা যখন সি বিন্দুতে আসবে তখন দেখি বস্তুটার শক্তি কতটুকু হয়। সি বিন্দু যখন আসবে যখন এই বিন্দু থেকে ফেলবো তখন ফেলার সময় কিন্তু বস্তুটির আস্তে আস্তে গতিটা বাড়তে যখন সি বিন্দুতে পড়বে তখন বস্তুটির সম্পূর্ণ বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় কিনা সেটা আমরা একটু গাণিতিকভাবে দেখব। এখন আমরা বস্তুকে এই বিন্দু থেকে মুক্তভাবে সি বিন্দুতে পড়তে দেব। যখনই বস্তুটি এই বিন্দু থেকে মুক্তভাবে সি বিন্দুতে পড়বে তখনই তার মধ্যে ব্যাগের সঞ্চার হবে। এখন সি বিন্দুতে আসার সময় তার মধ্যে কি পরিমাণ ব্যাগ সঞ্চিত হয় সেই বিষয়টা আমি একটু বের করব। তুমি লেখো, সুতরাং সি বিন্দুতে গতিশক্তি। সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করব আমরা ইকে সমান হাফ এম বি স্কয়ার। আমাদের সি বিন্দুতে গতিশক্তি আমরা নির্ণয় করব। আমাদের মূলটা হলো সি বিন্দুতে গতিশক্তি নির্ণয় করা, যে বিভব শক্তি গতিশক্তির সমষ্টি সর্বদা সমান কিনা সেটা আমরা নির্ণয় করব। এখন এই গতিশক্তি নির্ণয় করতে গেলে সি বিন্দুতে আমাদের বেগের মানটা আমাদেরকে দেখতে হবে, যে বস্তুটি যখন পড়ে যখন সি বিন্দুতে আসে এই সি বিন্দুতে বেগটা কত হয় সেই বিষয়টা আমরা একটু দেখতে হবে। তাহলে আমরা প্রথমে গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে সি বিন্দুতে আমরা বেগের মানটা বের করব। তাহলে সি বিন্দুতে যেহেতু বস্তুটি উপর থেকে মুক্তভাবে
পড়তেছে, সেক্ষেtre আমরা ব্যাগের মান নির্ণয় করার ক্ষেত্রে তাহলে আমি এই সূত্র ব্যবহার করতে পারি v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2gh। এখানে জিটা কেন, বস্তুটি উপর থেকে নিচে পড়ে, যার কারণে আমরা অভিকর্ষজ ত্বরণ জি ব্যবহার করব। এখন আসো, যেহেতু বস্তুটি মুক্তভাবে পড়তেছে, সে বাধাহীনভাবে পড়তেছে, যার কারণে তার আদিবেগের মান কত হবে, 0। এই কারণে ইউর মানটা 0, আমি লিখতে পারি প্লাস 2 ইন্টু জির মান 9.8 ইন্টু এইচ। বস্তুটি সম্পূর্ণভাবে পড়বে, এ থেকে যখন সম্পূর্ণ স্থিতি আসবে তখন বস্তুটা সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করবে 20 মিটার। আমরা এখন একটু হিসাব নিকাশ করে দেখি যে এখানে ভি স্কয়ারের মানটা কত হয়। 2 ইন্টু 9.8 ইন্টু কত 40, 2 ইন্টু 9.8 ইন্টু 40 আমাদের কত আসছে, আমাদের 784 এত মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এই ভি স্কয়ারের মানটা আমরা পেয়ে গেলাম। এত আমাদের মূল কিন্তু আমাদের সি বিন্দুতে আমাদের গতিশক্তি কত সেই বিষয়টা আমরা একটু বের করব। এখন আসো আমরা দেখি সি বিন্দুতে গতিশক্তি, আসো আমরা সি বিন্দুতে গতিশক্তি এখন বের করব। সুতরাং সি বিন্দুতে গতিশক্তি আমরা ই কে সমান লেখো হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ ইন্টু এম এর মান আমাদের কত, এম এর মান 20 ইন্টু ভি স্কয়ারের মান এখানে কত 7784 ডিভাইড বাই 2 ইন্টু 20। দেখলাম যে আমাদের সি বিন্দুতে গতিশক্তির মান আসছে 87840 এত জুল। তাহলে শিক্ষার্থী দেখো, আমি যখন বস্তুটাকে সি থেকে এতে রাখলাম তখন তার মধ্যে যে পরিমাণ বিভব শক্তি ছিল, বস্তুটাকে যখন এ থেকে আবার ভূমিতে ফেলে দিয়ে যখন সি বিন্দুতে আসছে, ঠিক একইভাবে গতিশক্তি নিয়ে সে ভূমিতে আঘাত করছে। তাহলে এ থেকে আমরা দেখতে পারি যে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। যখনই বস্তুটি উপর থেকে পড়বে ধীরে ধীরে, তখনই এই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং যে পরিমাণ বিভব শক্তি ছিল ঠিক সে পরিমাণ গতিশক্তি সৃষ্টি হবে। আশা করি তোমরা এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা সমাধান করতে যাচ্ছি, এটা হলো ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে, অর্থাৎ 1/3 হবে। আমি আবার বলতেছি, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই ধরনের প্রশ্ন বিভিন্ন ক্যাটাগরিতে আসে। অনেক সময় দেখা যায় যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3, অথবা বিভব শক্তি গতিশক্তির হাফ, অথবা বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বিভিন্ন ক্যাটাগরি। তোমরা একটা প্রশ্ন বুঝতে পারলে আশা করি এই ক্যাটাগরির আরো অনেকগুলো প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। আশা আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। আমাদের প্রশ্নটা ছিল ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে আমরা ধরে নিই, মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায়, এখান থেকে পর্যন্ত আমি ধরে নিলাম x, মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। মনে করি ভূমি হতে x মিটার উচ্চতায় এই অনুযায়ী বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। তাহলে আমরা এটা ধরে নিছি। তাহলে তুমি প্রথমেই ধরো x মিটার উচ্চতায় আমরা বিভব শক্তি হিসাব করব, x মিটার উচ্চতায় আমরা গতিশক্তি হিসাব করব। প্রথমে আমি সুতরাং x মিটার উচ্চতায় বিভব শক্তি নির্ণয়ের সূত্র EP = mgh। এটাই আমাদের। আমরা এখানে m এর মানটা আমরা বসালাম না, এখানে mটা আমরা রাখি দিলাম mg, আর h এখানে হবে এখানে x। তাহলে আমি দেখলাম যে x মিটার উচ্চতায় বিভব শক্তি আসছে আমাদের mgx। আমি এখানে h এখানে মূলত x, আমি h মিটার উচ্চতায় বিভব শক্তি পেয়ে গেলাম mgx। এখন x মিটার উচ্চতায় কিন্তু আমাদের গতিশক্তি বের করতে হবে। দেখো বস্তুটা কিন্তু উপর থেকে নিচে পড়ার কারণে তার মধ্যে যে ব্যাক সৃষ্টি হয়, এই ব্যাক সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু গতিশক্তি সৃষ্টি হয়। তাহলে যখনই আমরা x মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি হিসাব করব, প্রথমেই আমরা ব্যাগের মান বের করতে হবে। তাহলে বস্তুটির ব্যাগ কখন সৃষ্টি হয়, যখন উপর থেকে নিচে সে নামতেছে, যার কারণেই
তখন ব্যাক সৃষ্টি হয়। তাহলে আমরা সে কতটুকু দূরত্ব নামে সেটা আমরা একটু বের করে দিই। তাহলে এখান থেকে এ পর্যন্ত দূরত্বটা আমরা টোটাল দূরত্ব যদি 40 হয়, এখান থেকে এ পর্যন্ত x হয়, আর এখান থেকে এ পর্যন্ত এই বিন্দুটাকে আমরা b দিতে পারি। এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হবে 40 মাইনাস x। এইটুকু সে দূরত্ব অতিক্রম করার কারণে তার কি পরিমাণ ব্যাগ হয় সেই জিনিসটা আমরা একটু বের করব। বস্তুটা কিন্তু মুক্তভাবে পড়তেছে। সুতরাং কি লিখবা? বি বিন্দুতে ব্যাগ ওই আগের মতো বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2gh। এটা একটু বুঝার বিষয়, খেয়াল করো। বা ভি স্কয়ার ইকুয়াল টু, এখানে যেহেতু মুক্তভাবে পড়ে সেহেতু ইউর মানটা এখানে কত? 0 প্লাস 2, এখানে জিটা আমরা রেখে দিলাম এইচটা সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে পর্যন্ত আসতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমি দেখাইছি। এখান থেকে পর্যন্ত দূরত্ব 40 মাইনাস x। তাহলে আমি লিখলাম 40 মাইনাস x। এই আমাদের সুতরাং বি বিন্দুতে এখন গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। হাফ লিখলাম এম, এখানে এম এর মানটা রাখি দিলাম, ইনটু ভি স্কয়ারের মানটা কত দিলাম? ভি স্কয়ারের মানটা আমরা এখানে পাইছি কত? 2g40 মাইনাস x। এখানে 2 কাটাকাটি করো, আমাদের থাকলো কত? mg40 মাইনাস x। আমরা বি বিন্দুতে গতিশক্তি পাইছি আমরা mg40 মাইনাস x। দেখো আমি বি বিন্দুতে মানে x মিটার উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি পাইছি আমরা mgh। কত? বিভব শক্তি পাইছি আমরা mgx, এবং ওই একই উচ্চতায় ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি পাইছি আমরা mg40 মাইনাস x। এখন আসো আমাদের প্রশ্নের দিকে একটু খেয়াল করো যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এই অনুযায়ী আমরা প্রশ্নটা একটু সলভ করব। আমি প্রশ্নটা মুছে ফেললাম। ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তির গতিশক্তির 1/3 হবে। দেখো, সুতরাং প্রশ্ন মতে এখানে বিভব শক্তি গতিশক্তির 1/3, বিভব শক্তির মানটা কত? mgx ইকুয়াল টু গতিশক্তির মানটা কত? এ 1/3 অফ গতিশক্তি কত? mg40 মাইনাস x। তাদের কথা অনুযায়ী যেভাবে বলছে বিভব শক্তি গতিশক্তির 1/3, এভাবে আমরা লিখছি। আমি আবার দেখে দিছি, প্রথমে বিভব শক্তি গতিশক্তির 1/3 যেভাবে বলুক। যদি বলে গতিশক্তি বিভব শক্তির 1/3 তোমরা ওই ক্যাটাগরিতে লিখবা, যদি বলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ ওই ক্যাটাগরিতে ঠিক মতো লিখতে হবে। এখন আসো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। উভয় দিক থেকে আমরা mg বাদ দিয়ে দিতে পারি। এখানে x ইকুয়াল টু 1/3, এখানে কত? 40 মাইনাস x। হিসাব নিকাশ করো, 3x ইকুয়াল টু 40 মাইনাস x। টা এদিকে নিয়ে আসো, 3x প্লাস x ইকুয়াল টু 40 বা 4x ইকুয়াল টু 40। আমরা এখন একটু হিসাব করব, আমরা এখানে x এর মান বের করব। বা x ইকুয়াল টু 40 ডিভাইড বাই 4, সুতরাং x ইকুয়াল টু 10। অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। আশা করি এই দুটি অঙ্ক তোমরা বুঝতে পারছো, এবং এই অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত অঙ্কগুলো ক্যাটাগরি চেঞ্জ করে পরীক্ষার মধ্যে আসে। তোমরা অঙ্কটার দিকে খেয়াল করো এবং অঙ্কটা ভালো করে ভিডিওটা দেখে অঙ্কটা বোঝার চেষ্টা করো, এবং এই রিলেটেড অঙ্ক যে বোর্ড কোশ্চেন আছে ওই বোর্ড কোশ্চেনগুলা সমাধান করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।